এই সরকার আগের সরকারের মতো এবং হয়তো তার চেয়েও বেশি আর্থিক সম্ভাব্যতার জায়গাটা খুবই সংকীর্ণ। অর্থাৎ খরচ করার ক্ষমতা যদি না থাকে তাহলে বাজেটের আয়তন, বাজেটের কাঠামো, বাজেটের ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োগ এটা কিন্তু খুবই কঠিন অবস্থার ভিতরে পড়ে। তো কিন্তু এইবার আমার কাছে যেটা মনে হয়েছে, অর্থমন্ত্রী তার প্রশ্ন নিয়ে এসেছিলেন, উনি কি জানতে চান, এটা একটা নতুন আমি জিনিস দেখেছি। ওনার বিশেষ করে দুটো বিষয়ে ওনার আগ্রহ ছিল। আমি আমার কথা বলার আগে আপনাদের বলি, একটা ওনার আগ্রহ ছিল সম্পদ কোত্থেকে আসবে, এটা একটা ওনার আগ্রহের বিষয় ছিল। আর দ্বিতীয় আগ্রহের বিষয় ছিল প্রকল্প বাস্তবায়ন, এডিপি এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা। এই দুটি বিষয় ওনাকে, উনি বারবার ঘুরে ফিরে এই দুটো বিষয়ে এসেছেন, যে আর্থিক সম্ভাব্যতা কি আছে অর্থের, এবং আরেকটা হলো যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে কিভাবে দক্ষতার সাথে করা যায়, বিশেষ করে প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালক থেকে আরম্ভ করে অতিমূল্যায়ন ইত্যাদি সমস্ত আলোচনা হয়েছে। এই দুটো বিষয় উনি করেছেন, ওনার মনের ভিতরে ছিল। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমার কাছে গুরুত্বর মনে হয়েছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি তো এরপরে প্রেস ব্রিফিং করবেন না, ব্রিফিং করবেন? বললে না, এগুলি তো করব না। আগে আমি লক্ষ্য করেছি অর্থমন্ত্রীরা এই সমস্ত মিটিংকে, সভাকে ওনাদের নিজস্ব আত্মপ্রচারের অংশ হিসেবে ব্যবহার করেছেন। আমি লক্ষ্য করেছি অর্থমন্ত্রী সেদিন, আপনাদের সাথে তো কোনো কথা হয়নি সেদিন, হয়েছিল? হয়নি। সেহেতু উনি এই মিটিংটাকে ওইটার পাবলিক রিলেশনের জন্য ব্যবহার করেননি। এই দুটো পার্থক্য আমার কাছে মনে আমার লেগেছে, এবং এটা দুটোই আমি খুবই প্রশংসার দৃষ্টিতে দেখি। একটা হলো ওনার প্রশ্ন উনি জানতেন এবং ওই প্রশ্নগুলোর উনি তর্ক লিপ্ত হয়েছেন, প্রশ্নের পরে প্রশ্ন দিয়েছেন। আর দ্বিতীয়ত হলো আমাদের মিটিং সভাটাকে উনি কোনো মানে জনসংযোগের জন্য ব্যবহার করেন নাই আর কি, এটাকে নিতান্তই পেশাদারিত্ব দিয়ে উনি দেখেছেন। এইটা হলো বিষয়। তবে সেদিন যেগুলি আমি বলবো ভেবেছিলাম সেগুলি আমি আর বলি নাই, পরে মনে হয়েছে যে আপনারাই তো আছেন, আপনারাই পৌঁছে দিবেন, এবং যেই কথাগুলো বলতে চাই সেগুলি শুধু সরকার না, এটা একই সাথে জনগণের কাছে পৌঁছানোটাও একটা বড় বিষয়। আমরা জানেন আমরা নাগরিকদের নিয়ে কাজ করি, নাগরিকদের স্বার্থ দেখার জন্য সচেতনতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। সেই জন্যই আজকে আপনাদের এখানে ডেকে নিয়ে এসেছি। যে বিষয়গুলো তুলব সেই বিষয়গুলো আমি আরও মনে করি যে আগামী 2 মাস আপনারা যেই এই বাজেটকে সামনে রেখে যে কাজগুলো করবেন, যে বিষয়গুলোতে আপনারা মনোযোগ দেওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি, সেগুলো আপনাদের সামনে আমি দিতে চাইবো, যাতে করে আগামীতে এই ইস্যুগুলোকে আপনারা ফলো আপ করতে পারেন এবং বিভিন্ন জন। আসেন আলাপ করি। প্রথম যে বিষয়টি আসবে সেটা হলো, আমি যেটা আপনাদের বলতে চাইবো সেটা হলো 4টে বিষয়। একটা হলো যে কি প্রেক্ষিত এবার বাজেট আসছে, দ্বিতীয়ত হলো যে এই বাজেটের মনোযোগের জায়গাগুলো কি এবং এটার সমস্যার জায়গাগুলো কি, তৃতীয়ত হলো বাজেট শেষ বিচারে আমাদের কাছে একটি হলো সামষ্টিক অর্থনৈতিক কাঠামো। তো যে দল নির্বাচনে জিতে এসেছে তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারের ভিতরে সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে কি বলা হয়েছে। আর তৃতীয়ত হলো যে আজকে থেকে এই বাজেট প্রস্তুত পর্যন্ত যেতে হলে যে পথরেখাটা দরকার সেই পথরেখাটা আমরা কিভাবে দেখি সেটা আপনাদের কাছে বলবো। সেটা সরকার কতখানি গ্রহণ করবে, বাস্তবায়ন করবে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাদের চোখের সামনে বিষয়গুলো যাতে থাকে সেইটা। সে তো 3টে বিষয়, প্রেক্ষিত এবং এটার মনোযোগের জায়গাটা কি হওয়া উচিত, তৃতীয়ত সেই সামষ্টিক অর্থনৈতিক কাঠামোটা কি যার ভিতরে এটা আমরা দেখব, এবং চতুর্থত আজকের থেকে ওই বাজেট পর্যন্ত কি পথরেখার ভিতরে আমরা যেতে চাচ্ছি, সেই মাইলস্টোনগুলো কি হবে সেগুলো আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। কি হওয়া উচিত, হবে বলতে পারবো না। আসেন দেখি এই ছবিটা আপনারা মনে রেখেন, কারণ এই ছবিটাকে যদি আপনারা ফলো করেন তাহলে আগামীতে এটা বোঝা সহজ হবে যে আমরা বাজেটে কিভাবে উপনীত হচ্ছি। দেখুন বাজেটের যে প্রেক্ষিত বাংলাদেশের অর্থনীতিতে, এটার কিছু কাঠামোগত এবং কিছু নীতিগত সমস্যার ভিতরে এটা আছে। আমি কাঠামোগত সমস্যাগুলোতে আসব। কিছু সমস্যার ভিতরে আছে এবং কিছু সংস্কার হতে গিয়েও হয় নাই, এরকম একটা পরিস্থিতি আছে। এবং তার ভিতরে একটা নতুন সরকার যখন আসে, সেই নতুন সরকারকে সংহত হতে, স্থিতিশীল হতে কিছু সময় লাগে। তো ওই রকম একটা প্রেক্ষিতে একটা কাঠামোগত অসুবিধা, কিছু নীতি সংস্কারের অসম্পূর্ণতা এবং একটা নতুন সরকারে আসারতে তার স্থিতি হওয়ার যে সময়টুকু, এই সময়টুকু এখনো
হয়ে ওঠেনি, 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, এটা এইরকম একটা প্রেক্ষিতে বাজেট প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। কিন্তু এইটার সাথে যেটা দাঁড়াচ্ছে, সে কতগুলো আরো কিছু চলক এটার সাথে যুক্ত হয়েছে। সেটা হলো, সরকার এসছে কিছু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে দ্রুত বাস্তবায়নের জন্য এক ধরনের চাপ আছে। একই রকম ভাবে সেটা হলো যে যে সমস্ত অসম্পূর্ণ সংস্কার আছে, সেই সংস্কারগুলো এই সরকারেরও দরকার, সেটা কর আদায়ই হোক বা সুষ্ঠু আপনার সরকারি ব্যয় হোক, এইগুলো এই সরকারের জন্য দরকার, এই চাপ রয়ে গেছে। একই রকম ভাবে এই সরকার আগের সরকারের মতো এবং হয়তো তার চেয়েও বেশি আর্থিক সম্ভাব্যতার জায়গাটা খুবই সংকীর্ণ। অর্থাৎ খরচ করার ক্ষমতা যদি না থাকে, তাহলে বাজেটের আয়তন, বাজেটের কাঠামো, বাজেটের ব্যবস্থাপনা, বাজেটের প্রয়োগ, এটা কিন্তু খুবই কঠিন অবস্থার ভিতরে পড়ে। আমরা টেকনিক্যাল টার্মে ইংরেজিতে বলি পলিসি স্পেস, অর্থাৎ এই লিমিটেড ফিসকাল স্পেস, পলিসি স্পেস। ফিসকাল স্পেসের মানে হলো আপনার অর্থ খরচ করার মতো উৎস এবং ব্যবস্থা কি আছে, এটা একটা গুরুত্বপূর্ণ, এইটা খুবই সংকীর্ণ। হাতে যদি টাকা না থাকে, তে আমি কিভাবে বাজেট তৈরি করব? তৃতীয় যেটা হয়েছে, এটার সাথে যুক্ত হয়েছে চতুর্থত, সেটা হলো শুধু যে সরকারি আয় ব্যয় কাঠামোর মধ্যে সমস্যা তা না, দেশের বৈদেশিক অর্থনীতির আয় ব্যয়ের ভিতরেও সমস্যা, যেটা আমরা ব্যালেন্স অফ পেমেন্ট বলি, যেটা সরকারের মানে দেশের বৈদেশিক আয় ব্যয়ের ক্ষেত্রে যে ঘাটতিটা, সেটার ভিতরে আপনার রেমিটেন্স আছে, এক্সপোর্ট আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, বিদেশি সাহায্য আছে, ইত্যাদি বিষয় ইত্যাদি আছে, দায় শোধ করার ব্যাপার আছে, এগুলি আছে, এই জায়গাটাও তো সমস্যা। চতুর্থ যেটা হয়েছে, যে বৈশ্বিক যে সমস্যা এখন ভিতরে আমরা ঢুকেছি, এটা ব্যাখ্যা করার অপেক্ষা রাখে না। সেই বৈশ্বিক সমস্যা শুধু যে আমার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে আমরা যে বাণিজ্য নীতি করেছি শুধু তা না, এখন আর ইরান সম্পর্কিত যে যুদ্ধ, এখন তেলের দাম ইত্যাদি, যোগাযোগ ইত্যাদি যে নতুন পরিস্থিতি হচ্ছে, এগুলি সবগুলো আমার যে এই সমস্ত দুর্বলতাগুলো ছিল, এই দুর্বলতাগুলোকে আরো বেশি প্রকট করে তুলছে, সেহেতু আরো বেশি চাপের মধ্যে পড়ছে। তাহলে এইখানে যেটা বিষয়, তাহলে আমি কি করব? যে এই পয়েন্টটা আমরা বলতে চাচ্ছি, যে এই জায়গাটাতে অন্য যে কোনো বক্তব্যের থেকে একটু ভিন্ন, এটা আমরা কত তারিখে বলেছি প্রথম? 19শে ফেব্রুয়ারিতে একটা প্রেস ব্রিফিং এ বলেছিলাম, ওই শব্দটা হলো হার্ড বাজেট কনস্ট্রেন্ট, অর্থাৎ কঠোর আর্থিক ব্যবস্থাপনা। কঠোর আর্থিক ব্যবস্থাপনার সময় হলো এটা, হার্ড বাজেট কনস্ট্রেন্ট।